জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার বাংলাদেশে ঘোষণা দিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এদিকে বিএনপির দাবি ন্যূনতম সংস্কারের পর জাতীয় নির্বাচন দেওয়ার। জামায়াত ইসলাম চায় প্রয়োজনীয় সংস্কার শেষে আগে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন বলছে ডিসেম্বর মাস লক্ষ্য ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার বলেছেন, যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। এদিকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে সহায়তা সংস্থা ইউএসএআইডির $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে নানা মহলে চলছে আলোচনা, সমালোচনা, বিতর্ক। দর্শক, এসব বিষয় নিয়ে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আলোচনা করব। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশফাক আহমেদ। এবং আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি আপনাদের সাথে আলোচনায় চলে যাই। কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করব। যেমনটি আমি বলছিলাম যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এমনটাই শোনা যাচ্ছে, এবং নাহিদ ইসলাম সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি দেখি, আমি শুরুতে একটু ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছেই আসি এই বিষয়টি নিয়ে, এবং একই বিষয় নিয়ে আপনার কাছেও আসবো অ্যাডভোকেট আব্দুর রশিদ। এই যে গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে উপদেষ্টা পরিষদে আরও দুজন আছেন। একজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম। তারাও হয়তোবা আগামী জাতীয় নির্বাচনের আগে হয়তোবা তারা উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, এমন আলোচনাও রয়েছে। অনেকে এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছে, এই যে তরুণদের নতুন রাজনৈতিক দলের যে বিষয়টি। আবার অনেকে এটি সমালোচনা করছেন। এই সমালোচনার অন্যতম যে কারণটি, সেটি হচ্ছে যে তাদের অভিযোগ, তারা বলছেন যে সরকারের থেকে অথবা সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এই যে নতুন রাজনৈতিক দলটি এটি গড়ে উঠছে এবং তারা আগামীতে নির্বাচনে আসবে। এই পুরো বিষয়টি, এই যে তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারটি আপনি কিভাবে দেখেন, এবং একই সাথে ভোটের লড়াইয়ে তাদের সুযোগ কতটুকু দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সমালোচক রশিদ সাহেবকে। একটা তরুণদের একটা দল গঠন হচ্ছে, তারা রাজনীতিতে আসছে, এটাকে আমি স্বাগতম জানাই। কিন্তু আপনি বললেন যে তাদের দুটো দিক, একটা দিকে এই আমার মতো অনেকেই স্বাগতম জানাচ্ছে, আবার অন্যদিকে সমালোচনা হচ্ছে। সমালোচনা হচ্ছে যে তারা সরকারের থেকে একটা দল গঠন করছে, যার ফলে তারা ভোটের লড়াইয়ে এই সুযোগটা তারা নেবে। এটার সাথে আমি একমত। আমি মনে করি যে তারা যে দলটা করেছে এটা ভালো করেছে। এরকম একটা দল আসা উচিত, আরও দল আসা উচিত। দল যত বেশি হবে ততই ভালো দেশের জন্য, এবং তারা যেন মানে স্বচ্ছ রাজনীতি করে। অতীতের তাদের কথাবার্তা থেকে আমার যেটা মনে হয় সেটা হলো যে তারা অতীতের যে রাজনীতি দেখেছে সেই রাজনীতি তারা করতে চায় না, এবং তারা যেটা বলছে আমি আশা করব তারা যেন সেটাই করে। তবে তারা যদি এই গভর্নমেন্টের থেকে, ধরুন আজ যে আপনি যেমন বললেন যে একজন বের হয়ে গেছে, সে হয়তো দলটাকে লিড দেবে, এবং বাকি যে দুজন আছে তারা হয়তো ইলেকশনের আগে হতে পারে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে, কিন্তু তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু তারা রেখে যাবে। তারা যাদের সাথে কাজ করেছে তাদের সাথে তাদের একটা বোঝাপড়া হয়েছে এর মধ্যে। এটা যদি নাও হয়, তারা যদি কোনো ইনফ্লুয়েন্স রেখে নাও যায়, সেটা কিন্তু ওই অ্যাপিয়ারেন্স কিন্তু সেটাই মনে হবে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যেটা উচিত হবে সেটা হলো যে এই গভর্নমেন্টটাই ইলেকশনের আগ মুহূর্তে আর একটা গভর্নমেন্ট আসলে সেটাই বরং আপনার সমালোচনার ঊর্ধ্বে হবে, এবং সেই ইলেকশনটা কোশ্চেনেবল হবে না। হ্যাঁ, কাজেই ইলেকশনকে কোশ্চেনেবল না করতে হলে মানে এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়াটা ঠিক হবে না।
এটা আমি লক্ষ্য করেছি বিএনপি এই ধরনের একটা দাবি তারা রেখেছে, এবং তাদের দাবিটা আমি মনে করি যে জাস্ট দাবি, তাদের দাবির পিছনে যুক্তি আছে। কারণ আমরা অতীতে দেখেছি যারা সরকারে থাকে এবং তারা যদি স্টেক হোল্ডার হয় ইলেকশনে, তাহলে কিন্তু ইলেকশনটা মোর অর লেস বায়াসড হয়ে যায়, এবং সেটা কিন্তু আমি বলবো যে একদম যে নিরপেক্ষ নির্বাচন হয় তা হয় না। কাজে সেই যে কারণে যে এই যে আমরা অভ্যুত্থান বলি, রেভলিউশন বলি, যাই বলি না কেন, বিরাট একটা ঘটনা তো ঘটে গেছে আমাদের দেশে, এবং সেই ঘটনা থেকে আমরা যদি শিক্ষা নিয়ে থাকি তাহলে এই যে ক্ষমতায় যাওয়ার ছলচাতুরি, ক্ষমতায় টিকে থাকার ছলচাতুরি, এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এবং সেটাই কিন্তু এই যে তরুণরা যে অভ্যুত্থানটা ঘটালো, তার পিছনে কিন্তু তাদের যুক্তিটাও ওইটা যে তারা আর ওই অতীতের রাজনীতি তারা দেখতে চায় না, এবং সেই রাজনীতি যদি তারা আবার আমাদেরকে উপহার দেয় তাহলে তো এই পরিবর্তন কোনো মূল্য নেই। কারণ আমরা আবার সেই অতীতে ফিরে যাব, আবার সেই গোলযোগ হবে, সেই গোলমাল হবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং বেরিয়ে আসতে হলে একটা স্বচ্ছ নির্বাচনের প্রয়োজন, এবং সেই নির্বাচন দিতে গেলে আপনার নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন, এবং আমি আশা করব সেটাই যেন তারা করে। জি, আমি আবারও আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ, একই বিষয়ে আপনার কাছে যাই। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। অবশ্যই আমি বলতে চাই যে মোদের চরণতলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। দেখেন, পৃথিবীর সব বিপ্লবগুলোতেই মূল শক্তি হিসেবে সবসময় কাজ করেছে কিন্তু যুবকরা, তরুণরা, ছাত্ররা। বলশেভিক রেভলিউশন বলেন, ফ্রান্স রেভলিউশন বলেন, রুশ বিপ্লব বলেন, প্রত্যেক বিপ্লবেই আপনি দেখবেন। তো বাংলাদেশের একটা বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এবং তার সাথে জনতা সম্পৃক্ত ছিল। সুতরাং তারা নতুন বাংলাদেশ গড়বে, বাংলাদেশকে মেরামত করবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে, বাংলাদেশের সাথে বৈদেশিক রিলেশন ভালো করবে, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা, সমতা, ন্যায় বিচার এবং মানবিক অধিকার, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত দলগুলো কি করেছে। আমরা দেখেছি একটি দল, প্রত্যেকটি দল, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা বহুবার একাধিকবার ক্ষমতায় এসেছে, তাই না? কিন্তু তাদের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটা কি বাস্তবায়িত হয়েছে? হয়নি বলেই কিন্তু জনগণের একটা অনেক স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে ছাত্রদের প্রতি এবং ছাত্রদের নেতৃত্বের প্রতি। এবং এই ছাত্ররা কিন্তু বাংলাদেশে শুধু বিপ্লবই ঘটায়নি, অনেক ক্ষেত্রে কিন্তু পৃথিবীর জন্য একটা আদর্শ তৈরি করেছে। যেমন তারা সরকার গঠন করেছে, সরকারের মধ্যে তারা এসেছে, ইদানিং সরকার থেকে তারা পদত্যাগ করার এক্সাম্পলও তারা দিয়েছে। বাংলাদেশের সংস্কৃতিতে তো আমরা দেখেছি কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না, কোনো মন্ত্রী ক্ষমতায় গেলে তার বিরুদ্ধে এত সমালোচনা হয়, তার ব্যর্থতা আসে, তারপরে সে তার গদি বা চেয়ার ছাড়তে চায় না। কিন্তু ছাত্ররা সেই এক্সাম্পল অলরেডি তারা দিয়েছে। নট অনলি দ্যাট, নতুন একটি রাজনৈতিক দল আমরা খুবই ওয়েলকাম জানাই, এই কারণে যে বাংলাদেশ যদি একটা বহু রাজনৈতিক দলের গণতান্ত্রিক একটা দেশ হয়, তাহলে এখানে সব মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার, সব মানুষের রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কথা শোনা দরকার, তাহলে কিন্তু প্রকৃত বাংলাদেশ হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য, যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে, সংখ্যাগুরু নির্বিশেষে সবার যেখানে প্রতিনিধিত্ব থাকবে, সেটাকেই বলি কিন্তু আমরা রিয়েল গণতন্ত্র। তাহলে থাকুক না ছাত্রদের প্রতিনিধিত্ব, থাকুক না ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্ররা যদি একটা শক্তি হিসেবে গড়ে তোলে, এটাও কিন্তু একটা বড় প্রেশার হিসেবে কাজ করবে। হতে পারে ছাত্ররা হয়তো ভবিষ্যতে সফল নাও হতে পারে, রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো আস্তে আস্তে স্তীমিত হতে পারে, কিন্তু মনে রাখবেন হেল্পফুল ফুজুল যখন তৈরি হয়, 13 জন মানুষকে নিয়ে যখন আমাদের নবীজি যুবকদেরকে নিয়ে সেই গঠন করেছেন, তারও কিন্তু সারা বিশ্ব চেঞ্জ করে দিয়েছিল, ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। কে জানে আমাদের এই ছাত্ররা আগামী দিনে বাংলাদেশের মধ্যে আরও কত ধরনের পরিবর্তন আনতে যাবে। অন্ততপক্ষে এই মুহূর্তে এই প্রান্তে দাঁড়িয়ে আমরা আশা ব্যক্ত করতে চাই যে তারা বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আনবে, রাষ্ট্রকে মেরামত করবে, জনগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমাদের কাছে উপহার দেবে। এই মুহূর্তে আমার প্রত্যাশা এমনই। আমি ভবিষ্যতে যদি তারা ডেন্টেড হয়, তারা যদি লাইনচ্যুত হয়, অবশ্যই আমরা তারা সমালোচনা করবো, সমালোচনা করার জন্য তো আমরা বসে আছি, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তাদেরকে ওয়েলকাম জানাতে হবে। আমি সেটাই জানাতে চাই। জি, এবং এই জায়গা থেকে আমি আরেকটি প্রশ্নে আসি। আপনি যেমনটা বলছিলেন যে তারা হয়তো বা আরেকটু পরিশুদ্ধভাবে অথবা আরও ভালোভাবে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বাংলাদেশের রাজনীতি করে আসছে, হয়তো বা সেই
ট্র্যাকে তারা চলবে না, তারা হয়তো বা ভিন্ন ট্র্যাকে চলবে, সেই জায়গা থেকে একটু আসি। আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশে যদি রাজনৈতিক দলের হিসেবে আমরা যদি বলি বিএনপি এবং জামায়াত, তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো মধ্যে অন্যতম। এই বিএনপি জামায়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এখন বিষয় যেটা হচ্ছে, এই যে অভ্যুত্থান পরবর্তী তরুণদের যে পালস, আসলে বিএনপি জামায়াত কতটা বুঝতে পারছে, এটি একটি প্রশ্ন উঠছে। এবং একই সাথে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তা কতটা আসলে অনুধাবন করতে পারছে এই রাজনৈতিক দলগুলো, নাকি তারা সেই পুরনো ধারাতেই রাজনীতি করছে, তাদের কার্যক্রম অথবা তাদের মানসিকতায় আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা এবং তাদের রাজনৈতিক চর্চার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? ফার্স্ট অফ অল, এটা গণতন্ত্রের সৌন্দর্য যে দলগুলো একে অপরের সমালোচনা করবে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, আবার তাদের মধ্যে ইস্যু নিয়ে আবার তারা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যুগপৎ আন্দোলন করবে। যেমন আমরা রেভলিউশনের সময় দেখলাম যে তখন কিন্তু বিএনপি জামাত তারাও কিন্তু কোনো না কোনোভাবে পার্টিসিপেট করেছে এবং তারা কিন্তু বাংলাদেশের বিগত 15-16 বছরের রাজনৈতিক চর্চাতে কিন্তু তারা ভিকটিম হয়েছে, তাই না? তারা কিন্তু একটা সাপোর্ট দিয়েছে ছাত্রদেরকে। তো এখন কথা হচ্ছে দূরত্ব তৈরির ক্ষেত্রে যে আমি বাস্তবতা দেখি সেটা হচ্ছে একটা জামাত একটা সুবিধাজনক অবস্থানের মধ্যে আছে বলে আমার কাছে আপাত মনে হয়। এবং এটা হওয়াটা স্বাভাবিক ইন এ সেন্স যে বাংলাদেশে যেভাবে করে রাজনৈতিক দলগুলো করে অত্যাচার করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে যেভাবে করে হিন্দুত্ববাদ, সাম্প্রদায়িকতা যেভাবে করে মাথাচাড়া উঠেছে, সেখানে যেভাবে করে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের প্রতি, তার তো একটা প্রভাব বাংলাদেশের মধ্যে পড়বেই। এবং বাংলাদেশের মানুষ, যেখানে 90% মানুষ মুসলমান, তারা তো চাবেই যে বাংলাদেশে এমন একটা দল আসুক যেই দলটি বাংলাদেশের আপামর মেজরিটি মানুষের ধর্মীয় দর্শনকে তারা রিপ্রেজেন্ট করুক। সেই সুবাদে জামাত কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে তারা আছে এবং থাকবে আমার কাছে যেটা মনে হয়। যদিও আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আমি চাই না বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হোক, আমি চাই না বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হোক, কিন্তু বাংলাদেশ একটা মডারেট মুসলিম কান্ট্রি হোক, সেটা আমি অবশ্যই চাই। বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাস করে, তারা মুসলমান, 90% মানুষ এখানকার মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমরা চাই যে এই যে দেখেন, বাংলাদেশ কিন্তু শুধুমাত্র বিএনপির না, আওয়ামী লীগের না, জামাত শিবিরের না, ছাত্রদের না, জনগণের না। বাংলাদেশটা কার জানেন? বাংলাদেশটা কিছুটা বিএনপির, কিছুটা আওয়ামী লীগের, কিছুটা জামাতের, কিছুটা হচ্ছে বামদের, কিছুটা ডানদের, কিছুটা সংখ্যালঘুদের, কিছুটা হচ্ছে মেজরিটিদের। এই নিয়ে তো আমাদের বাংলাদেশ। সুতরাং এই মানুষদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করবে তারাই কিন্তু সামনের দিনে নেতৃত্ব দিবে। যেই দূরত্বটা তৈরি হয়েছে এটা ভুল বোঝাবুঝি, এবং এটা আমি মনে করি মিট করে তাদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড়ানো দরকার। যেহেতু নতুন বাংলাদেশ গড়তে হবে, 16 বছরের একটা গাছকে কেটে ফেলে নতুন যখন আপনি বীজ বপন করবেন, তার কাছ থেকে যদি আপনি ভালো ফল যদি আশা করতে চান, তাহলে বীজ যখন রোপণ করবেন তখনই কিন্তু আপনার মাটির উর্বরতা শক্তি বাড়াতে হবে, আলো দিতে হবে, বাতাস দিতে হবে। এই কাজটা কিন্তু একা ছাত্রদের দ্বারা হবে না। এই কাজটার জন্য অবশ্যই জামাত, বিএনপি এবং সব রাজনৈতিক দলকে, ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করতে হবে, সমালোচনাও করতে হবে। সমালোচনা কিন্তু প্রয়োজন আছে। গণতন্ত্রের সমালোচনা না করলে কিন্তু কেউ সঠিক পথ ফিরে পায় না। এই জন্য সমালোচনারও অধিকার থাকতে হবে। এবং আবার যুগপৎ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং ন্যায় বিচার এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেগুলোকে সব দলকে করতে হবে। যদি সেটা কেউ করতে না পারে, আস্থা করে সে চলে যাবে, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। এমন দলও বাংলাদেশে পয়দা হয়েছে যেই দল ছোট হয়ে গিয়েছে, বড় থেকে বিলীন হয়ে গিয়েছে, এরকমও কিন্তু বাংলাদেশের মধ্যে এক্সাম্পল রয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ এটার বিচার অবশ্যই করবে। আমি মনে করি রাইট দিস মোমেন্ট এটা বিচার করার এখনো সময় আসেনি। তবে অবশ্যই আমি মনে করি যে বিচার করার সময় আসবে, অবশ্যই আমরা বিচার করব। কিন্তু গণতন্ত্রটা বাংলাদেশে এস্টাবলিশ থাকবে, এটাকে আমরা রোল করি এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণের জন্য ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ভালো করি, ভালো ইলেকশন সামনে আমরা একটা করতে যদি পারি, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে এখন যে এই যে ধরেন অনেক সমালোচনা আছে, অনেক দূরত্ব আছে যেগুলো আপনি বললেন, এটার কিন্তু সব কিছু জবাব দিবে একটা ভালো ইলেকশন। যদি আমরা একটা ভালো ইলেকশন করতে পারি, তাহলে মানুষ কিন্তু পিছনকে ভুলে গিয়ে বলবে হ্যাঁ ঠিক আছে, পিছনে যাই হোক না কেন এটার উদ্দেশ্যই ছিল একটা ভালো ইলেকশন, মানুষের পারপাস সার্ভ করেছে। তাহলে সেটা যদি হয় তাহলে তো আর কোনো অসুবিধা নেই। বিচার করার সময় আমাদের সামনে অবশ্যই আসবে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর মনি মুস্তাফা বলে একই বিষয়ে আপনার কাছে আসি যে বিএনপি জামায়াতের বর্তমান যে রাজনীতি আপনি কিভাবে দেখছেন, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা তাদের দৃষ্টিভঙ্গিতে অথবা তাদের কার্যক্রমে বিগত সময়ের থেকে? বিএনপি জামাতের যে দূরত্বের কথা আপনি উল্লেখ করেছেন, এই দূরত্বটা যে আগে ছিল না এটা তো আমি বলবো না। কারণ যেটাকে আপনি বোধহয় রেফার করতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে তারা হয়তো এক মতাবলম্বী আগে থেকেই ছিল, কিন্তু তারা রাজনৈতিকভাবে তাদের একটা কোয়ালিশন ছিল, কোয়ালিশনের খাতিরে তারা হয়তো কিন্তু সেই জায়গাটা থেকে আসলে দূরে সরে আসছে, সহাবস্থান করেছে, কিন্তু আইডিওলজিক্যালি তারা তো এই দূরত্বেই ছিল। হ্যাঁ, কাজে ওটা আমি বলবো না যে তারা দূরত্বে ছিল। কিন্তু আমি রশিদ সাহেবের উত্তরের সূত্র ধরে
কিছু কথা বলতে চাই। উনি দুটো কথা বলেছেন। উনি একটা বলেছেন যে আমি একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই, আবার বলেছেন যে উনি একটা ন্যায়ভিত্তিক সমাজ দেখতে চান। আমি স্টিভের সাথে দেখেন, একমত করি। ধর্মভিত্তিক সমাজ এবং ন্যায়ভিত্তিক সমাজ এই দুটো কিন্তু একসাথে যায় না। হ্যাঁ, দেখেন আমরা তো আমেরিকায় বাস করি, আমেরিকার কনস্টিটিউশন সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। ওনার বোধহয় ধারণা একটু বেশি, কারণ উনি লয়ার। ওখানে কতগুলো অ্যামেন্ডমেন্ট আছে, একটা আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। আমি সব কিছুই যে আমেরিকার পছন্দ করি তা না। সেকেন্ড অ্যামেন্ডমেন্টকে আমি যতটা ঘৃণা করি তার চেয়ে ঠিক ততটা আমি ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে ভালোবাসি। এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে ভালোবাসার আমার মূল কারণটা হচ্ছে যে সেপারেশন অফ স্টেট অ্যান্ড চার্চ। তার মানে ওখানে ধর্ম এবং স্টেট আলাদা থাকবে। হ্যাঁ, যার ফলে হয় কি, দেখেন আমি মুসলমান আমেরিকায়, ওখানে খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধরনের লোক আছে। আমরা কিন্তু মনে করি না যে ধর্মের দিক দিয়ে আমাদেরকে হেয় করে রাখা হয়েছে। আমরা সেখানে ইসলাম প্রচার করতে পারি, আমরা সেখানে মসজিদে যেতে পারি, ওখানে ওই পলিটিক্সের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু সেই ধরনের একটা সমাজ দেখতে চাই বাংলাদেশে, যেখানে উনি কিন্তু দেখেন আমাদের যে মূল কনস্টিটিউশন ছিল, যেখানে ওয়ান অফ দ্য 4 পিলার্স ছিল আপনার সেকুলারিজম। সেকুলারিজম কিন্তু ওই যে উনি যেটা বললেন যে উনি ধর্মভিত্তিক একটা রাষ্ট্র দেখতে চান, সেকুলারিজমকে মানে পাশে রেখে, এটা কিন্তু আমি চাই না। এটা আমি চাই না এই কারণে যে দেখুন, ধর্মভিত্তিক রাজনীতি আমাদের অঞ্চলে আমরা তো দেখেছি, আমরা পাকিস্তানে দেখেছি, আমরা আফগানিস্তানে দেখেছি। এখন যদি আপনি মনে করেন যে আমরা বোধহয় আফগানিস্তানের মতো হলে ভালো হব বা পাকিস্তানের মতো হলে ভালো হবে, এটা আমি চাই না। দেখেন, ইদানিং কিন্তু কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি, আপনার ওটা কি সাজেক ভ্যালি বলে নাকি? জি, সাজেক ভ্যালি, ওখানে অগ্নিকাণ্ডে প্রায় 150 ঘরবাড়ি প্লাস কিছু হোটেল সম্ভবত রয়েছে, এগুলো পুড়ে গেছে। যেটা টুরিস্ট অ্যাট্রাকশন ছিল, সেই ট্যুরিজমের কিছু ইনফ্রাস্ট্রাকচার বোধহয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং তার পিছনে যেটা অনুমান করা হচ্ছে, এখনো তো আমরা পুরো খবরটা পাইনি, যেটা অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে কোনো হয়তো ওই ধর্মীয় উন্মাদ যারা আছে, যারা ধর্মকে খুব করে দেখে, যে অন্য ধর্মের লোককে মানে ইনটলারেন্স, যেটা আর কি, যে অন্য ধর্মের প্রতি যে ইনটলারেন্সটা, তাদের হয়তো কর্মকাণ্ড হতে পারে। আমি আশা করি সেটা নয়, কিন্তু সেরকম কিছু যদি হয়, হ্যাঁ, আমরা যেটা ওই যে উনি বললেন যে জামাত ইসলাম এখন ইলেকট্রাল সিচুয়েশনে বোধহয় কিছুটা ভালো পজিশন আছে, এবং তার পিছনে উনি যে যুক্তিটা দিলেন সেটা হচ্ছে যে ওই যে ভারতের ওটা আমরা যদি দেখাতে পারি তাহলে এখানে আমরা ভোট বেশি পাবো, যেটা মোদি এবং তার দল যেটা করে আর কি। এটা রাজনীতির জন্য খুব ভালো হতে পারে, কিন্তু দেশের জন্য খুব ভালো না। এটা কিন্তু আমি বলবো যে দেশের জন্য এটা একটা অশনি সংকেত। হ্যাঁ, কাজে আমরা যাতে ওদিকে না যাই এবং ওটাকে যাতে এনকারেজ না করি, বরং আমাদের এক্সাম্পলটা কিন্তু দেখেন, মুসলিম দেশের আমাদের ভালো এক্সাম্পল আছে। আপনি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, আপনি ইন্দোনেশিয়ার কথা চিন্তা, আমি কেবল ইন্দোনেশিয়া থেকে আমি ঘুরে আসলাম, আমি বালিতে প্রায় 10-12 দিনের মতো ছিলাম। সেখানে আমি দেখেছি যে বালিটা কিন্তু একটা হিন্দু প্রধান প্রভিন্স, এবং বালিতে যদি আপনি যান, মানে মনে মনে আপনি দেখবেন মূর্তি, ওদের স্ট্যাচু, অনেক কিছু আপনি দেখবেন সেখানে। এবং আমি যেটা খেয়াল করেছি ওখানে, যে হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের মধ্যে যে মিলটা, অপূর্ব মিল, আমি ওখানে কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, তারা খ্রিস্টান, তারা ইনফ্যাক্ট আমার ড্রাইভারটা খ্রিস্টান ছিল। হ্যাঁ, তারপর হিন্দুদের সাথে আমার পরিচয় হয়েছে ওখানকার। তাদের যে মিলটা, এরকম মিল আমরা দেখতে চাই, যে আমরা ধর্ম যার কাছে, আমরা ধর্ম পালন করব, ধর্ম আমাদের কাছে খুব প্রিয়, আমার ধর্ম আমার কাছে প্রিয়, এবং একটা হিন্দু লোকের কাছে তার সনাতনী ধর্ম তাদের কাছে প্রিয়, সেইটাকে যেন আমরা মানে ইন্টারভিন না করি। হ্যাঁ, তাকে তার ধর্ম প্রচার করতে দেওয়া হোক, আমি আমার ধর্ম পালন করি। এখানে আমাদের যে সম্পর্কটা যেন আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশের মঙ্গল চাই, আমাদের দেশপ্রেম বাংলাদেশের প্রতি। হ্যাঁ, এইটা যেন আমরা করতে পারি, সেদিকে যাই। আমার ইসলামিক দল, আমার কোনো আপত্তি নাই, ইসলামিক দল হবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কিছু বেসিক যে আইডিওলজি, এখানে যেন আমরা মানে দ্বিধাবিভক্ত না হয়। আমাদের দেশপ্রেমটা যদি উজ্জীবিত রাখতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে
এই দেশটা যেমন আমার, এই দেশটা তেমনি একজন হিন্দু লোকের, তেমনি একজন খ্রিস্টান লোকের, তেমনি একজন বৌদ্ধ লোকের। জি, ডক্টর মুনির মুস্তফা আলী, আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে, আমাকে একটু বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ বিরতির পর আপনার কাছেই আসি, যে বিষয়টি নিয়ে আমরা যেটি দেখলাম যে ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আবার এদিকে যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন একটি অর্থায়ন নিয়ে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। এটি নিয়ে কিন্তু আসলে আলোচনা, সমালোচনা এবং নানা মহলে বিতর্ক চলছে, যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম। এবং এই যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ এবং আমেরিকার যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটি কেমন যাচ্ছে, আপনি কেমন দেখছেন? কূটনৈতিক জায়গা থেকে, বাণিজ্যিক জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে আসলে? ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডক্টর মুনির স্যার এবং আমরা দুজনেই আসলে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে পড়াশোনা করেছি। আমি একটু শুধু কারেক্ট করে দিই স্যারকে, যে স্যার যেটা বলেছিলেন যে আমি ইসলামিক বা এরকম কোনো রাষ্ট্র বাংলাদেশকে চাচ্ছি কিনা। আসলে একটু আমি বলতে চেয়েছিলাম এবং বলেছিলাম সম্ভবত যে আমি আসলে বাংলাদেশকে দেখতে চাই ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো একটা মুসলিম মডারেট কান্ট্রি হিসেবে, অবশ্যই পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো একটি দেশ হিসেবে না। তো এখানে ধর্মীয় দর্শন থাকবে, মানুষ ধর্ম পালন করবে, সব ধর্ম এখানে পালন করবে, এটা সেকুলার রাষ্ট্রই হবে। আমার সেকুলারিজমের ডেফিনেশন হচ্ছে যে ইনক্লুশন অফ অল রিলিজিয়ন্স, নট এক্সক্লুডিং এনি রিলিজিয়ন্স। আমি সেকুলারিজমের ব্যাখ্যাটা কিন্তু এইভাবেই দিই, যেটা আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে দেখি। আমরা দেখেছি আমেরিকার মধ্যে সেখানে সব ধর্মকে কিন্তু সমানভাবে অধিকার দেওয়া হয়েছে, যে কোনো মন্দির, মসজিদ, গির্জা আপনি স্থাপন করতে পারেন। হাউএভার, নাও কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে ফার্স্ট অফ অল যে আমাদের যে $29 মিলিয়ন, আমি মনে করি, দেখেন আমি তো নিউ ইয়র্কে থাকি, আমি এই প্রেসিডেন্টের নির্বাচনকেও খুব কাছ থেকে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের সবচাইতে দুঃখজনক এবং সবচাইতে অযোগ্য প্রেসিডেন্টকে আমরা পেয়েছি আমাদের দেশের আমেরিকাতে। এবং তিনি হুইমজিক্যালি যে কথাগুলো বলেন, সেই কথাগুলো অনেক সময় ফানি হয়, আমরা নিজেও হাসি, আমিও হাসি। এবং আমি মনে করি যে আমেরিকা যেখানে সারা বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকারের নেতৃত্ব দেয়, সারা পৃথিবীতে একটা প্রতাপশালী রাষ্ট্র, অর্থনীতিতে সবচেয়ে নাম্বার 1 শক্তিশালী রাষ্ট্র, সেখানে আসলে আর যোগ্যতর প্রেসিডেন্ট আসা উচিত ছিল। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই যোগ্যতর প্রেসিডেন্টকে পাইনি। এবং ওনার মাধ্যমে বিশ্বে যে একটা হালচালের যে পরিবর্তন হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই না, আমরা চাই বিশ্ব আমেরিকা তার শক্তি দিয়ে এমন একটি নেতৃত্ব তৈরি করবে, যে নেতৃত্বটা সারা বিশ্বের মানবাধিকার, গণতন্ত্র এবং মানুষের অধিকারের প্রতিনিধিত্ব করবে, যাতে পৃথিবীর সভ্যতার জন্য একটা দিগন্ত তৈরি হয়। কিন্তু সেখান থেকে আমার মনে হয় যে আগামী 4টি বছর আমাদেরকে সহ্য করতে হবে, সেখান থেকে হয়তো আমরা একটু দূরে থাকবো। এই যে $29 মিলিয়ন উনি হুট করে মুখ দিয়ে বললেন, একজন প্রেসিডেন্ট যখন কোনো কথা বলবেন, সেই কথার সাপোর্টে তাকে অনেক এভিডেন্স, তার পরবর্তী সময় তার ক্যাবিনেট অনেক এভিডেন্স দিতে পারতো। আমরা তো বলছি যে এই টাকাটা কাকে দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, সেই তথ্যগুলো আমাদেরকে দেন। আর $29 মিলিয়ন বাংলাদেশের সরকারের নজরদারি ছাড়া, ইনফরমেশন ছাড়া বাংলাদেশে কোনো ইউএসএইড, কোনো এনজিওকে দেওয়া হবে, এটা কীভাবেই বা সম্ভব? এটা তো আমি মনে করি কাইন্ড অফ আমেরিকার কাছে আমাদের জবাবদিহিতা চাওয়া উচিত। আমি তো মনে করি এটি অন্যায়। আমার মনে হয় এটা তদন্ত করা উচিত এবং বাংলাদেশে একটা স্পষ্ট শক্ত বক্তব্য দেওয়া উচিত যে কেউ যদি বাংলাদেশের সামাজিক, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার পরিবর্তনের জন্য যদি অর্থ দিয়ে থাকে, সেই অর্থটা পজিটিভ খাতে না নেগেটিভ খাতে ব্যয় হচ্ছে এবং কিভাবে ব্যয় হচ্ছে। দেখেন, পরাশক্তিগুলো কিন্তু তাদের কাছে অর্থের কিন্তু কোনো অভাব নেই। এই অর্থগুলো তারা মানবাধিকার নামে অনেক দেশে কিন্তু রাষ্ট্র পরিচালনার শক্তিকে তারা কিন্তু ইনফ্লুয়েন্স করে, তারা কিন্তু গণতন্ত্রকে ইনফ্লুয়েন্স করে, অনেক সময় তারা ডিক্টেটরদেরকেও কিন্তু সাপোর্ট দেওয়ার কিন্তু অনেক নজির পৃথিবীর ইতিহাসে কিন্তু রয়েছে। সুতরাং আমাদের দেখতে হবে যে বহির্বিশ্বের টাকা আসলে সেই আসলে টাকাটা কোন কাজে খরচ হচ্ছে এবং কিভাবে খরচ হচ্ছে। বাংলাদেশ সরকারকে এখন সচেতন হওয়ার একটা যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। এটা কিন্তু একটা হুইসেল ব্লোয়িং আমি মনে করি। এটা আমাদেরকে সচেতন করার একটা খুব চমৎকার একটা বিষয়। নাহলে কিন্তু আমাদেরকে সারা পৃথিবী দোষারোপ করবে এবং আমরা কিন্তু পৃথিবী থেকে ক্ষতিগ্রস্ত হব। এরপরে ইলন মাস্কের যে কথাটি বললেন, যে ইলন মাস্ক বাংলাদেশে যে স্টার্লিং নিতে আছে, ভেরি ওয়েলকাম। স্টার্লিং আনাটা ভালো। আমাদের উপদেষ্টা বলেছেন যে
স্টার্লিং যদি বাংলাদেশে আসে তাহলে বিগত সরকারের সময় আমরা যেভাবে দেখেছি যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটকে যেভাবে কন্ট্রোল করা হয়েছে, ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে, এগুলো উনি বলেছেন যে হবে না। যদি এমনই হয় তাহলে স্টার্লিং বাংলাদেশে ওয়েলকাম। কিন্তু আমি মনে করি যে সারা বিশ্বে দেখেন এখন একটা বিশাল পরিবর্তন আসছে, আমরা দেখতেই পাচ্ছি, এবং সেই জায়গায় বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তনশীল বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কি হবে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে, সেটা কিন্তু বাংলাদেশের গবেষণা করা যথেষ্ট দরকার আছে এবং খুব তাৎক্ষণিক কিন্তু অনেক মানে পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের গার্মেন্টস শিল্পের কী হবে, আমাদের রেমিটেন্সের কী হবে, আমরা কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়বো, এগুলো নিয়ে যদি আমরা এখনই যদি শক্তিশালী যদি পদক্ষেপ না নিই, আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না যে সরকার এগুলো নিয়ে কোনো টিম করেছে কিংবা কোনো দায়িত্ব দিয়েছে, কিন্তু এগুলো আমাদের করা উচিত। নাহলে হবে কি, হুট করে আমরা বিশ্ব থেকে অনেক পিছিয়ে পড়ে যেতে পারি। বিশেষ করে আমাদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই সেক্টরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বলে আমি মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, ডক্টর মুনির মুস্তফা আলী। আমি একটু আপনার কাছে আসি, একই বিষয় নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনি কি বলবেন? প্রথমে স্টারলিংকের ব্যাপারটা যে যুক্তিতে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট তাদের সুবিধার্থে ইন্টারনেটটা বন্ধ করে দেয় সে কারণে, এবং সেই কারণে যে এলন মাস্ক আমাদেরকে স্টারলিংক দেবে এটা কিন্তু আশা করা ভুল। সে একজন ব্যবসায়ী, সে তার ব্যবসায়ের খাতিরে সে দেবে। সে একজন আমেরিকান। হ্যাঁ, যদি স্টারলিংক দিয়ে কোনো কিছু অর্জন করতে হয়, বৈধ বা অবৈধ, একটা হতে পারে যে তারা ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারে, বাংলাদেশের অনেক তথ্য তারা কিন্তু ওখান থেকে নিতে পারে, সেটা তারা তাদের দেশের খাতিরে তারা সেটাকে ইউজ করবে। কাজেই এ ব্যাপারে একেবারে যে মানে ইউফোরিয়া প্রকাশ করব আমরা, সেটা করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। সেটা হলে ভালো। মানে স্টারলিংক তো আপনার একটা বড় ধরনের টেকনোলজি, যেটা বিভিন্ন দেশে, যেমন ধরেন যে আপনার ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেখানেও কিন্তু ইউক্রেনিয়ানরা বেনিফিট নিচ্ছে স্টারলিংকের। কাজেই এটা আমি বরং পজিটিভ দেখব, কিন্তু আমাদের ওই নেগেটিভটাও কিন্তু ডাটা সিকিউরিটি থেকে শুরু করে ডাটা সিকিউরিটি ওটাও কিন্তু চিন্তা করতে হবে। সেই ধরনের একটা আপনার টিটিতে যেতে হবে তার সাথে, সে ব্যবসায়ী মানুষ, তার সাথে সেইভাবে। যেমন আমরা কিন্তু যখন যে কোনো টিটি করি তখন কিন্তু আমরা কিছু ভুল করি। যেমন অনেক সময় আমরা এই যে যেটা শুনি আর কি, যে বাংলাদেশটা আওয়ামী লীগ গভর্নমেন্ট বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। হ্যাঁ, এটা হয়তো অতিবাচন, বিক্রি ঠিক হয়নি, কিন্তু কিছু কিছু টিটি যেটা করা হয়েছে, যেমন ধরেন এই যে আমাদের যে ল্যান্ডটা যে ইউজ করা হয় তার যে ফিটা দেয়, সেই ফিটা আমার মনে হয় আর অনেক বেশি হওয়া উচিত ছিল, যেটা হয়নি। তো এই টিটিতে কিছু কিছু ভুল হয়, সেই ভুলগুলো যাতে না হয়, কারণ আমরা তো ডিল করছি এলন মাস্ক এবং আমেরিকার সাথে, কাজেই সেদিকে দেখতে হবে। 29 মিলিয়ন ইউএসএআইডির যে ইয়েটা দেখেন, আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে ইউএস ইকোনমিটা কত বড়, 29 ট্রিলিয়নের একটা ইকোনমি, সেখানে ওই 29 মিলিয়ন এটা কিছুই না। হ্যাঁ, এবং এটা আমেরিকা করে, কারণ আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, তারা বিভিন্ন দেশে ইনফ্লুয়েন্স প্যাডেলিংয়ের জন্য এই ধরনের অনুদান তারা দিয়ে থাকে। হ্যাঁ, কিছু কোনোটা ভালো ক্ষেত্র হয়, কোনোটা ভালো ক্ষেত্র হয় না, তাদের স্বার্থটা তারা নিশ্চিত করে। তো এখানে কেউ যদি কোনো এনজিও যদি বলে থাকে যে আমরা এখানে ডেমোক্রেসি আনার জন্য বা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য কিছু একটা করব, কারণ আমাদের দেশের একটা জিনিস আছে যে অনেক এনজিও আছে তারা ওই সমস্ত বড় দেশ, ধনী দেশকে তাদেরকে ইউজ করে। হ্যাঁ, এটা মনে করবেন না যে ওই ইউরোপিয়ান, আমেরিকান বড় দেশ, ধনী দেশ তাদেরকে ইউজ করা যাবে না, তারাও কিন্তু অনেক সময় ইউজড হয়ে যায় আমাদের দ্বারা। হ্যাঁ, কারণ আমাদের ওয়েস তারা বুঝতে পারে না। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে এই টাকাটা দিয়ে কই ডেমোক্রেসি স্ট্রং হলো না। না 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 না, আমি বলছি যে আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হলো, দুজনের কাছেই প্রশ্ন রাখি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউএস এর এই যে অনুদানগুলো, এই অনুদান যে সবসময় যে পজিটিভ ওয়েতে ইউজ হয় তা তো না, কখনো পজিটিভ ওয়েতে হয়, কখনো নেগেটিভ ওয়েতে হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইউএস ফরেন পলিসিতে বাংলাদেশের, আমরা যেটাকে মানে খুব বড় করে দেখি যে মনে হয় বাংলাদেশ নিয়ে ইউএস এর মানে ঘুম টুম নেই। হ্যাঁ, তারা বোধহয় ভীষণভাবে চিন্তা করছে। আমাদের ওই সেন্ট মার্টিনস না হলে তাদের বোধহয় আপনার
জিও পলিটিক্সে তারা বোধহয় অনেক পিছিয়ে গেছে, এগুলো মনে করার কোনো কারণ নেই। কারণ এই যে আপনার ইন্ডো প্যাসিফিকে তাদের এত জায়গা আছে, তারা জাপানে ইউএস সোলজার্স ভর্তি, আপনার উত্তর সাউথ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে আছে। সাউথটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় তাদের ঘাঁটি আছে, তারা যে কোনো সময় ডক্টর মুনির মোস্তফা বলে আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখি আপনাদের দুজনের কাছে ছোট করে আমরা আমি যেটা বলছি যে এই ইউএস ফরেন পলিসিতে বাংলাদেশ সামান্য কিছু না অবশ্যই এটা নিয়ে বেশি আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি যে যে কোনো রাষ্ট্রই হোক, ইউএসএ হোক, অন্য যে কোনো রাষ্ট্রই হোক, অন্য আরেকটি বাংলাদেশ বলে কথা নয়, পৃথিবীর যেই দেশই হোক, এটি ফরেন পলিসি আমরা যেটি দেখছি অথবা জানি অথবা বিভিন্ন সময় যেটি হয়ে থাকে, কিন্তু যে কোনো রাষ্ট্র আরেকটি দেশের গণতন্ত্র শক্তিশালী করার জন্য সেখানে গণতন্ত্র হবে না সমাজতন্ত্র হবে না কি তন্ত্র হবে, অথবা তাকে শক্তিশালী করতে হবে না দুর্বল করতে হবে, এইটার জন্য অন্য কোনো রাষ্ট্রের আসলে ফান্ডিং করতে হবে কেন? এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? সেটা আমি খুব পজিটিভ ওয়েতে দেখি না, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে পৃথিবীটা তো অনেকগুলো ব্লকে বিভক্ত, ধনী গরিব, হ্যাঁ, এখানে সুপার পাওয়ার, যেমন এই যে আমি ইউএস ইকোনমির কথা বললাম যে 29 ট্রিলিয়নের ইকোনমি, কিন্তু চায়নার ইকোনমি তো একেবারে ছোট না, তাদেরও 19 ট্রিলিয়নের ইকোনমি। হ্যাঁ, তারা এখন দেখছে যে আরে মানে যে ইকোনমি এত নিচের দিকে ছিল তারা 19 পর্যন্ত চলে আসার 10 ট্রিলিয়নের কাছাকাছি, মানে 10 ট্রিলিয়ন পার হলেই তো তারা আমাদের উপরে চলে যাবে। কাজেই জিও পলিটিক্সে বুঝলেন এটা তো আপনার ঠেকাতে পারবো না, তারা অনেক শক্তিশালী দেশ, ধনী দেশ, তারা এগুলো করবে। হ্যাঁ, যেমন চায়না করবে, রাশিয়া করবে, ইউরোপের কিছু কিছু দেশ করবে, এগুলো ঠেকানোর কোনো উপায় নেই। এগুলোর সাথে আমাদের ফরেন পলিসি এমনভাবে এস্টাবলিশ করতে হবে যে এগুলোকে আমরা যাতে ট্যাকল করতে পারি, তাছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। জি, ফরেন পলিসির জায়গা থেকে আরেকটি প্রসঙ্গে আসি, আমি একটু আপনার কাছে আসি মুনির মোস্তফা আলী, এরপর আমি আপনার কাছে আসবো অ্যাডভোকেট আব্দুর রশিদ, যেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কয়েকদিন আগে বলেছেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চান, এবং বিপরীতে যদি দেখি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনিও একই কথা বলেছেন যে ভারত কেমন সম্পর্ক চায় বাংলাদেশের সাথে সেটা সিদ্ধান্ত ভারত নেবে। এই যে দুই দেশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে ভারত বাংলাদেশ কূটনৈতিক যে জটিলতা অথবা নানা রকমের টানাপোড়েন সমস্যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আসলে এগুলো কিভাবে সমাধান হবে, সমাধানের পথ কি আপনি দেখতে পাচ্ছেন? অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই ভিন্ন পলিসি হবে অথবা ভিন্নভাবে তারা বিষয়টা ডিল করবেন, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসলে কিভাবে বিষয়গুলো ডিল করছে অথবা করা উচিত বলে আপনি মনে করেন? সাথে একটু ছোট করে যোগ করে দিই যেহেতু সময় সংক্ষিপ্ত, সেটি হচ্ছে যে চায়নার দিক থেকে যদি আমরা দেখি যে এই যে একটা রিলেশনে একরকমের টানা পড়েন বাংলাদেশ ভারতের, আপনি কি দেখতে পাচ্ছেন যে চায়না বাংলাদেশকে একটু কাছে টানার চেষ্টা করছে, এমন কোন আভাস কি পাচ্ছেন কিনা? কারণ আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ 8টি রাজনৈতিক দলের 22 জন নেতা চায়না সফরে গেছেন। জি, চায়না ভারত একটা প্রতিদ্বন্দ্বী দেশ, তাই না? এখানে বাংলাদেশ তাদের দুজনেরই প্রতিবেশী, কাজে এখানে তো চায়না চাইবে তাদের কাছে টানতে, ভারত চাইবে তাদের কাছে টানতে। আর আপনি যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে এই দুই দেশের ফরেন পলিসি কীভাবে, যেমন ওই যে তৌহিদ ইসলাম বলেছেন যে ইন্ডিয়া নির্ধারণ করবে তারা কিভাবে আমাদের সাথে সম্পর্ক রাখবে, আবার জয়শঙ্কর বলেছে যে বাংলাদেশ নির্ধারণ করবে তারা কীভাবে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়। এটা তো সঠিক, দুজনের কথাই সঠিক, কারণ ভারতের ফরেন পলিসি ভারত নির্ধারণ করবে, বাংলাদেশের ফরেন পলিসি বাংলাদেশ নির্ধারণ করবে। এবং আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলবো যে আমাদের ফরেন পলিসি হবে যে আমরা একটা ব্যালেন্স যেন তৈরি করি, আমরা কোনো দিকে যেন না ঝুঁকি, আমরা চায়নার দিকেও ঝুঁকবো না, আমরা ভারতের দিকেও ঝুঁকবো না, কিন্তু দুজনের সাথেই আমরা ভালো সম্পর্ক রাখবো। আমি কিন্তু কিছুটা ডেভিলস অ্যাডভোকেসি করব এখানে। আমি এই যে বিগত সরকার তার ফরেন পলিসি যেটা আমি লক্ষ্য করেছি, যাকে বলা হয় যে, যেটা আমি আগে উল্লেখ করেছি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, আমি কিন্তু তাদের ফরেন পলিসিটা ইন রিগার্ডস টু ইন্ডিয়া অ্যান্ড চায়না আমি সেখানে কিন্তু একটা ব্যালেন্স দেখেছি। হ্যাঁ, তারা আমি যেমন ধরেন যে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো তার কত পার্সেন্ট ইন্ডিয়া করেছে আর কত পার্সেন্ট চায়না করেছে, এই কন্ট্রাক্টগুলো তো চায়নাকে দেওয়া হয়েছে, তাই না? মানে অন্তত ধরেন আপনার 70-80% বোধহয় চায়না করেছে। আমি ঠিক সঠিক স্ট্যাটিস্টিক্স জানি না, কিন্তু যেগুলো আমি প্রজেক্ট একটা কথা যদি উল্লেখ করি ওই দেখি যে চায়নার ওখানে ইনভলভ ছিল। যেমন ধরেন পদ্মা ব্রিজ, যেমন ওই যে কর্ণফুলী টানেল,
আরও অনেক কিছুতে চায়না ইনভলভ ছিল। তো এটা আমাদের ফরেন পলিসিটার জন্য মানে গভর্নমেন্ট চেঞ্জ হোক কিন্তু ফরেন পলিসি চেঞ্জ হোক। আমেরিকার আপনার রিপাবলিকান গভর্নমেন্ট আসছে, ডেমোক্র্যাট গভর্নমেন্ট আসছে, তাদের ফরেন পলিসি তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের এটা হবে কেন যে আরে যে আওয়ামী লীগ ছিল ওদের সব কিছু আমরা বাদ দিয়ে দেবো ওদের ফরেন পলিসি, বা আওয়ামী লীগ আবার আসলো বিএনপির পরে ওই বিএনপির সমস্ত ফরেন পলিসি আমরা বাদ দেবো। আমাদের ফরেন পলিসি হবে আমাদের জাতীয় স্বার্থ, এইটাই তো প্রত্যেকটা দেশের ফরেন পলিসি। রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের ফরেন স্বার্থ, পলিসি হবে। আমাদের রাষ্ট্রের স্বার্থটাই করতে হবে। সেখানে আমাদের একদিকে যদি আমরা ঝুঁকে যাই ওটা কিন্তু সর্বনাশের আপনার একটা উপায়, যে আপনি চায়নায় ঢুকে গেলাম আমি ভারতের একেবারে চিরশত্রু হয়ে গেলাম, বা ভারতের দিকে বেশি ঢুকে গেলাম চায়না চিরশত্রু। আমাদের এখানে ব্যালেন্স রাখতে হবে, কে হেল্প করবে আমাদের, কার দ্বারা আমরা উপকৃত হব। হ্যাঁ, সেইটা যেন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ। আমাদের জাতীয় স্বার্থটা ওটা যদি আমাদের বিবেচনায় থাকে তাহলে আমাদের ফরেন পলিসিটা সঠিক থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুর রশিদ, একই বিষয় নিয়ে আপনার কাছে একটু আসি, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে বাংলাদেশের জনগণের ফরেন পলিসি কি হবে সেই বিষয়ে স্পষ্ট করে বলা আছে যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরোপ করব, কারোর সাথে আমরা শত্রুতাপূর্ণ বৈরিতা নয়। সম্পর্ক আমরা তৈরি করব না। ইয়েস, আমরা সেটাই এখনো পর্যন্ত মেনটেন করি। এখানে মানে ভারত যেটা করেছে, ভারতের মানে উচিত বড় দেশ হিসেবে তার আশপাশের প্রতিবেশীদেরকে নিয়ে একটা সুসম্পর্ক তৈরি করা। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, তো ভাই এই ভারতের আশপাশে কিন্তু ভালো প্রতিবেশী একটাও নেই। কোনো দেশই কিন্তু ভারতের সাথে ভালো সুসম্পর্ক কিন্তু রাখে না। ছোটো ছোটো দেশগুলো কিন্তু ভারতের উপর সন্তুষ্ট না, বিশেষ করে মোদী সরকার এবং এই যে ভারতের যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ তার প্রতি কিন্তু আমরা খুবই মানে অসন্তুষ্ট। এখন কথা হচ্ছে আমরা তো চাই ভারতের সাথে সুসম্পর্ক তৈরি হোক। নন অ্যালায়েন্স মুভমেন্টে আমরা ভারতকে সঙ্গ দিয়েছি, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমরা ভারতকে সঙ্গ দেই। ভারতের সাথে আমাদের বাণিজ্যের ঘাটতি আছে $6 বিলিয়ন মতো, তারপরেও আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখি। ভারতের সাথে আমাদের সবচাইতে বড় বর্ডার লাইন আছে। ভারতে আমরা চিকিৎসার জন্য যাই, ভারতে আমরা ব্যবসা করার জন্য যাই, ভারত থেকে আমরা সব কিছু নিয়ে আসি। এই প্রতিবেশী কোথায় পাবে ভারত? আমাদের সাথে সুসম্পর্ক রাখলে ভারত যেমন বেনিফিটেড হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের 18 কোটি মানুষও কিন্তু বেনিফিটেড হবে। কিন্তু ভারতের এই রাজনৈতিক দলগুলো এরা কিন্তু বাংলাদেশকে মনে করে যে তারা মানে তারা পাপেট বানাতে চায়। তারা মনে করে বাংলাদেশের রেজিম চেঞ্জের জন্য তারা ভূমিকা রাখবে। বাংলাদেশের মানুষের সাথে আপনাদের সম্পর্ক রাখা উচিত। আপনি যদি রেজিমের সাথে সম্পর্ক রাখেন তাহলে দেখেন কি পরিণতি হতে পারে। এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতির জন্য ভারতই একমাত্র দায়ী। যদি বাংলাদেশের মানুষের সাথে ভারত সম্পর্ক তৈরি করতে তাহলে কিন্তু আজকে বাংলাদেশের সাথে আমাদের এই বরিপূর্ণ সম্পর্ক তৈরি হতো না। ভারতকে এগুলো মনে রাখা উচিত। ভারতের মিডিয়া যেভাবে করে বাংলাদেশকে নিয়ে নেগেটিভ নিউজ তৈরি করে, আমরা কিন্তু সেই তুলনায় কিছুই করি না। তো ভারতের উচিত বাংলাদেশের একটা ভালো প্রতিবেশী হিসেবে, আরে ভাই আমাদের সাথে আপনাদের তো সব দিক দিয়ে মিল, শুধুমাত্র ধর্ম বাদে, মেজরিটি মানুষের ধর্ম বাদে কালচার, খাদ্য, সংস্কৃতি কোন দিক দিয়ে আমাদের মিল নেই? তাহলে সবচেয়ে 99% যেখানে মিল রয়েছে সেখানে আপনার আমারই তো সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে। এবং এই সম্পর্ক যদি ভালো না হয় তাহলে বেনিফিটেড হবে কে? চীন বেনিফিটেড হবে, অন্য পরাশক্তি বেনিফিটেড হবে। অন্য পরাশক্তি যখন বেনিফিট, তারা বেনিফিটেড হতেই চায়। কারণ হচ্ছে দেখেন আপনি পৃথিবীর ইতিহাসেই হচ্ছে কিন্তু শক্তিশালী মানুষ দুর্বলকে ডমিনেট করে, এবং এটা কিন্তু পৃথিবীর ইতিহাস শুরু থেকে হাবিল কাবিল থেকে শুরু হয়ে গেছে। একে অপরকে খুন করতে হবে, দুর্বলকে খুন করতে হবে, সবল টিকে থাকবে। এটা সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। সুতরাং এটা ডারউইনবাদের মতো। সুতরাং ভারত যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে না পারে, চায়না আমাদের সাথে অ্যাডভান্টেজ দিবে, এবং চায়নার অর্থনৈতিক শক্তি ভারতের চাইতে বহুগুণ অনেক বেশি। সেই শক্তির আমাদের দরকার আছে। বাংলাদেশের ইনভেস্টমেন্টে দেখবেন স্যার যেটা বলো, 70% ইনভেস্টমেন্ট বাংলাদেশের ভারত এবং চায়নার মধ্যে, চায়নারই কিন্তু 70% ইনভেস্টের মতো। সুতরাং আমরা তো চাইবই যে এখান থেকে অর্থ আসবে, সম্পর্ক ভালো রাখার জন্য আমরা চাইবো, এবং এটা হতেই হবে। আমি মনে করি যে বাংলাদেশ ভারতের সম্পর্কগুলো আমরা ডেভেলপ করতে পারি। মানুষের যদি সুহৃদয় থাকে, ভালো মন থাকে, তাহলে যে কোনো সম্পর্ক কিন্তু ডেভেলপ করা যায়। মানুষের যদি সুহৃদয় না থাকে তাহলে আপনি কোনো সম্পর্ক ডেভেলপ করতে পারবেন না। এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন কে করেছিল? আমরাই করেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই যে শক্তিশালী রিজনাল একটা কোঅপারেশন সংস্থা যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এটার মধ্যে দিয়ে কিন্তু সাউথ এশিয়ার দেশগুলো কিন্তু একে অপরকে কোঅপারেট করে কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে। এটা কে বন্ধ করেছে? ভারত। দেখেন এটার একদম পুরো ঠ্যাং ভেঙে দিয়েছে। এটা এখন কোনো আলোচনাই এটা নেই। যেখানে প্রতি বছর এটা নিয়ে অনেক কিছু হতো, সেই সার্কের কনফারেন্সে এখন পর্যন্ত হয় না। কেন ভারত এগুলো করছে? কারণ ভারত মনে করছে যে আমি এখানে সবচেয়ে বড় দাদা, আমি দাদাগিরি করব, ছড়ি ঘোরাবো, আমার অর্থনৈতিক শক্তি, আমার রাজনৈতিক শক্তি, আমার কূটনৈতিক শক্তি বেশি, এগুলো দিয়ে আমি বশীভূত করে রাখবো আমার আশপাশের দেশগুলো। কিন্তু ভারত ভুলে গেছে যে এখন প্রত্যেকটা রাষ্ট্র, ছোট হোক কিংবা বড় হোক, তাদের সার্বভৌমত্ব সমান,
তাদের ভোটও জাতিসংঘ ওই একটাই, ভারতের ভোটও কিন্তু একটাই, এবং সার্বভৌমত্ব অনুযায়ী ভারতের যে পজিশন আমাদেরও কিন্তু সেই পজিশন। বরং ভারতের উচিত এই সাউথ এশিয়া যেখানে ভারতের সাথে আশপাশের আরও 6টি রাষ্ট্রের অনেক মিল রয়েছে, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে অ্যাডভান্টেজ নিয়ে আসার জন্য, ইউরোপ, আমেরিকা, চায়না থেকে অ্যাডভান্টেজ নিয়ে আসার জন্য, এবং চায়নার সাথে ভারতের যে দ্বন্দ্ব রয়েছে বর্ডার নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে, এগুলোতে আশপাশের দেশগুলোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভারতের দরকার বলেই ভারতের উচিত একটু ছাড় দিয়ে হলেও এই দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করা। ভারত যদি এটা করতে না পারে, আমরা 18 কোটি মানুষ, আমরা বাংলাদেশের সরকারের উচিত, আমি মনে করবো যে ভবিষ্যতে আসা সরকারগুলোর উচিত যে আশপাশে যে ছোট দেশগুলো আছে, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আপনার পাকিস্তান, মালদ্বীপ, এদের সাথে আমাদের শক্তিশালী জোট তৈরি করা, এদের সাথে আমাদের একীভূত করা, যাতে ভারত পরাশক্তির বিরুদ্ধে যেন আমরা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারি। নাহলে কিন্তু ভারত অ্যাডভান্টেজ নিবে আমাদের কাছ থেকে। আমি মনে করি ভারত চাইলেই সুসম্পর্ক সম্ভব, ভারতের সেটা চাওয়া উচিত দুই দেশের স্বার্থের কারণে। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং ডক্টর মনির মোস্তফা আলী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।